হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর এর ঠিক আগের ব্লগটাতেই দেখিয়েছিলাম যখন আমার বেবির গ্রোথ চেক আপের জন্য আমরা মিডওয়াইফের কাছে গিয়েছিলাম, ইউএসজি করা হয়, সেখানে বেবির ওয়েটটা একটুখানি কম এসেছে। তো আবার চেক আপের জন্য এক সপ্তাহ পরে একটা ডেট দেওয়া হয়েছিল। তো ওই ডাচ বেবিদের চার্ট হিসাবে আমার বেবির ওয়েটটা একটুখানি কমই এসেছে। ওই সাধারণত এখানে অ্যাভারেজ বাচ্চাদের ওয়েট ওই 3.5 থেকে 4 কেজির হয়। তো সেই চার্ট হিসাবে যেহেতু বেবির ওয়েটটা কম দেখাচ্ছে, তো আমাকে তড়িঘড়ি করে মিডওয়াইফের ক্লিনিক থেকে হসপিটালে গাইনোকোলজিস্টের কাছে চেক আপের জন্য রেফার করে দেওয়া হয়েছে। তো মিডওয়াইফের ক্লিনিক থেকে আমাদেরকে দুটো হসপিটালের অপশন দেওয়া হয়। একটা আমাদের বাড়ি থেকে মেট্রো করে 15 মিনিট দূরে অবস্থিত, তো আমরা সেটাই চুজ করেছিলাম। আর আরেকটা হসপিটালের ডিস্টেন্সও এরকমই হবে, ওই মাঝখানে আবার দুটো ট্রাম চেঞ্জ করে তারপরে যেতে হবে। তো যাই হোক, মেট্রো করে 15 মিনিটের মধ্যে আমরা হসপিটালের সামনে চলে এসেছি। মাঝখানে একটা বিশাল বড় মল রয়েছে, ওই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মলের ভেতর দিয়ে হেঁটে হেঁটেই হসপিটালের একদম গেটের সামনে পৌঁছে যাওয়া যায়। এটা বেশ ভালো সুবিধে রয়েছে। তো হসপিটালটার নাম হলো ইকাজিয়া। তো এখানে হসপিটালকে আবার ডাচে বলা হয় হচ্ছে জিকে হাউস, মানে সিক হাউস। আর প্রথম আমরা নেদারল্যান্ডের কোনো হসপিটালের ভেতরে এসেছি। দেখা যাক এখানকার হসপিটাল সিস্টেম কেমন রয়েছে। তো আমাদের দেশে যেমন সরকারি বেসরকারি দু ধরনের হসপিটালের ভাগ রয়েছে, কিন্তু এখানে তেমনটা নয়। এখানে সব রকমই হসপিটাল একই রকমের ফেসিলিটি পাওয়া যায়। তো চলুন, ভেতরে চলে এসেছি। সবার প্রথমে এসে যেটা করতে হবে, এই মেশিনের মধ্যে পেশেন্টের আই কার্ডটা স্ক্যান করে নিতে হবে। যখনই হসপিটালে আসবো না কেন, প্রত্যেকবারই একই রুলস ফলো করতে হবে। তারপরে অ্যাপয়েন্টমেন্টের একটা রিসিট ওই নিচ দিয়ে বেরিয়ে যাবে। তো হসপিটালে যখন টাইম দেবে আপনাকে তখনই আসতে হবে। আপনার সুবিধা মতো এখানে টাইম পাওয়া ভীষণ মুশকিল। তো আজকে সকালেই যখন আমি মিডওয়াইফের কাছে চেক আপে গিয়েছিলাম, মিডওয়াইফ বলেই রেখেছিল হসপিটাল থেকে যখন তখন ডাক আসতে পারে, বাড়িতে গিয়ে কিন্তু রেডি থাকবে। তো বাড়িতে আসার 1 ঘন্টা পরেই মিডওয়াইফ ফোন করেছিল, তো বলেছে আমাদেরকে 1:15 নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গিয়েছে। তো চলুন, যেহেতু আমি প্রথমবার আজকে হসপিটালে এসেছি, সবার প্রথমে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে কিছু প্রশ্ন করে। তো তারপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তী যখনই আসবো না কেন, তখন আর এইসব ঝামেলা থাকবে না। আজকে একটুখানি আগে এসেছি, কারণ এই রেজিস্ট্রেশনের জন্য একটু টাইম লেগে গেল। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আমাকে দুটো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। প্রথমে একটা ইউএসজি হবে, আর তারপরে হয়তো ডক্টর মানে গাইনোকোলজিস্ট আমাকে চেক করবেন। তো যেখানে আমার ইউএসজি হবে সেখানে এসে আমি অপেক্ষা করছি। তো অপেক্ষা করতে করতে দেখতে পেলাম ওই একটা জুস দিয়ে গেল, আর রোহন ওদিকে আবার কফি নিল। আর এখানে আবার ডক্টররা নিজেরাই এসে এসে পেশেন্টদেরকে ডেকে নিয়ে যাচ্ছে, আবার চেক আপের পরে দরজা অবধি ছেড়েও দিচ্ছেন। তো আমরা ওয়েট করছি আমাদের ডাক কখন আসে। তো চলুন একটু বসে বসে এখানে অপেক্ষা করি। ততক্ষণে তো আমার বেশ ভয়ে বুকটা ডিপ ডিপ করা শুরু করে দিয়েছে। কি জানি রিপোর্ট কেমন হবে না হবে। আসলে এখানে ইউএসজিতে আরও ডিটেলসে সব কিছু চেক করা হয়, মানে এক্সট্রা কেয়ার নেওয়া হয়, যেটা মিডওয়াইফের ক্লিনিকে সম্ভব হয় না। আর বেবির ওয়েট কেন কম, সেটা কি জেনেটিক, বা আমাদের এশিয়ান বেবিরা কিন্তু ডাচ বেবিদের মতো সবসময় 3.5-4 কেজির হয় না, একটু কম ওয়েটেরই হয়। তো মিডওয়াইফ সেটাই বলছিলেন, তোমরাও ছোটোখাটো মানুষ, হয়তো তোমাদের বেবিও এরকমই ওয়েটের হবে, কিন্তু তাও আমাকে হসপিটালে রেফার করা হয়েছে সেটা দেখার জন্য যে বেবির গ্রোথটা কম হচ্ছে, তার পেছনে কি ভেতরে কোনো অক্সিজেন বা এনার্জি পেতে ওর অসুবিধা হচ্ছে সেজন্যই, নাকি এটা নর্মাল এই জেনেটিক ব্যাপার রয়েছে। তো মিডওয়াইফের ক্লিনিকে ইউএসজিতে এইসব দেখা সম্ভব হয় না, যেটা হসপিটালে এসে সম্ভব হয়। তো ইউএসজি রুমে যাওয়ার আগে আমার তো টেনশনে অবস্থা খারাপ, তাই বারবার করে জল খাচ্ছিলাম। তো যাই হোক, ইউএসজি হয়ে গিয়েছে। রিপোর্ট তো আলাদা করে এনারাই ডক্টরের কাছে ফরওয়ার্ড করে দেবে। তাছাড়াও ইউএসজির সময় আমাকে সব কিছুই বলছিলেন। তো ইউএসজি রিপোর্ট সব কিছু নর্মাল রয়েছে, বেবির ভেতরে অক্সিজেন বা এনার্জি পেতে কোনো অসুবিধে হচ্ছে না, ও ফুল অ্যাক্টিভ বেবি রয়েছে, কারণ ইউএসজির সময় প্রচণ্ড মুভ করছিল। তবে এতদিন তো আমি যেসব মিডওয়াইফদের সাথে আলাপ করেছি তারা প্রত্যেকেই মহিলা মিডওয়াইফ ছিল। তো হসপিটালেও কিন্তু মিডওয়াইফ রয়েছে, যিনি আমার ইউএসজি করেছেন তিনিও মিডওয়াইফ ছিলেন, কিন্তু জেন্টস মিডওয়াইফ ছিলেন। তো যাই হোক, ইউএসজির রিপোর্ট সব ডক্টরের কাছে অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যাবে। এখানে এই একটা সুবিধা রয়েছে, আমাদেরকে রিপোর্ট কিছু কালেক্ট করতে হয় না বা ক্যারিও করতে হয় না, অটোমেটিক সব কিছু ওদের সিস্টেমে ওরা নিজেরাই ফরওয়ার্ড করে দেয় আর সেভ থাকে। তো এতক্ষণ তো আমরা 2nd ফ্লোরে ছিলাম হসপিটালের, যেখানে আমার ইউএসজি হলো। এখন আমরা যাচ্ছি 8th ফ্লোরে, সেটা হলো ডে কেয়ার। সাধারণত এখানেই এই ফ্লোরেই ডেলিভারি হয়ে থাকে, আর এছাড়াও এই প্রেগনেন্সির ব্যাপারে কেয়ার নেওয়া হয় এই ফ্লোরেই।
তো দেখে যা বুঝতে পারলাম হসপিটালের আলাদা আলাদা ফ্লোরে আলাদা আলাদা ট্রিটমেন্টের ভাগ রয়েছে। সাধারণত হসপিটালে গেলে যে ভয়টা আমি পাই, আশেপাশে প্রচুর পেশেন্ট দেখা যায়, আরও টেনশানে নিজেকে না আরও বেশি বেশি করে অসুস্থ মনে হয়। তো এখানে এসে আমি যেখানে যেখানে চেক আপে গিয়েছি আমার আশেপাশে আমার মতো সবাইকে পেয়েছি, তো তাই ভয়টা একটু হলেও কম হয়েছে। তো যাই হোক, এই ফ্লোরে এসে সবার প্রথমে যেটা করতে হবে, এই মেশিনের সাহায্যে যে অ্যাপয়েন্টমেন্টের লেটারটা রয়েছে, ওই রিসিপ্টটা, সেখানে একটা স্ক্যানার রয়েছে, তো সেখানে স্ক্যান করে নিতে হবে। তাহলে যিনি আমার পরবর্তী চেক আপ করবে তার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে যে আমি চলে এসেছি। হয়তো সময়ের আগে যদি ওনারা ফাঁকা থাকেন তাহলে ডেকে নিতে পারবেন। এই জিনিসটা আমরা জানতাম না, আসলে প্রথমবার এসেছিলাম হসপিটালে, তাই জন্য নিচে অনেকক্ষণ বসেছিলাম। তো যখন ইউএসজিতে আমাদেরকে ডাক পড়লো তখন আমাদেরকে বলে দিল যেটা এখানে এসে মেশিনে আগে স্ক্যান করে নিতে হবে। আর আমাদের একটাই কাজ এখানে, শুধু সময় মতো আসা, একটুকু লেট হওয়া যাবে না। বাকিটা এখানে এসে এখানকার স্টাফরাই সব কিছু সামলে নেবে, বাকি নিজেদেরকে এদিক ওদিক কোনো রকমের ভাগদৌড় করতে হবে না। তো যাই হোক, এটা হলো ডে কেয়ার, এখানে বেবির ডেলিভারি হয়। ওই যে দেখুন সামনে একটা বোর্ড রয়েছে, তো প্রত্যেক দিন কতগুলো বয় গার্ল এইসব হয় তার একটা এখানে লিস্ট পাবেন। তো চলুন একটু বসে বসে এখানে অপেক্ষা করি। আমি আবার বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, তাড়াতাড়িতে এসেছি তো টেনশানে তেমন কিছু খেতেও পারিনি, তখন একটুখানি খিদে পাচ্ছে। তো ডিম সিদ্ধ নিয়ে এসেছিলাম, তো ডিম সিদ্ধ খেয়ে নিই। আর তারপরে দেখতে পেলাম আমার ডাক চলে এসেছে, একজন নার্স এসে আমাকে এরকম একটা রুমের ভিতরে ঢুকিয়ে চলে গেল। এরপরে জানি না আমার সাথে কি হবে। তো যাই হোক, এখানে আমি আর রোহন দুজনই রয়েছি, এটা আমাদেরকে একটা আলাদা রুম দেওয়া হয়েছে। তো একজন নার্স এসে বলে গেলেন এখানে আমি যেন কিছুক্ষণ রিল্যাক্স হয়ে শুয়ে থাকি, এরপরে বেবির হার্টবিট, বেবির অ্যাক্টিভিটি এবং আমার প্রেশার প্রায় 1 ঘন্টা ধরে চেক করা হবে। তো এর মাঝখানে একজন এসে আমাদেরকে চা কফি এইসব অফার করেছিল, তো আমার গলা দিয়ে তো আর এখন চা কফি নামবে না। আর প্রেগনেন্সিতে চা কফি খাওয়ার এখানে কোনো রেস্ট্রিকশনও নেই, আমাকে ডক্টর বলেছিল দিনে একটা আমি কফি খেতেই পারি, কিন্তু আমার যেহেতু ভালো লাগে না তাই আমি খাইনি। কিন্তু হঠাৎই জানেন 3rd ট্রাইমেস্টারে এসে আমার কফির গন্ধ বেশ ভালো লাগতো, তাই মাঝে সাঝে ওই সপ্তাহে হয়তো একটুখানি কফি, তার মধ্যে ওই ক্যাপাচিনোটা আমি খেয়েছি। তো রোহন তো এখানে কফি নিয়ে নিল 1 কাপ, আর আমার তখন গলা দিয়ে টেনশনে কিছুই নামবে না, তাই আমি সিম্পল জল খেয়েছি। তো এই রুমে এসে প্রায় আধ ঘন্টা ধরে বেবির অ্যাক্টিভিটি, বেবির হার্টবিট চেক করা হচ্ছে, তাতে রেজাল্ট ভীষণ ভালো এসেছে, কারণ বেবি ভীষণ অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ বলছে এরা এখানে। তো বেবির যে ওয়েট কম বলছে সেটা হয়তো নর্মাল জেনেটিক ব্যাপার, কারণ আমি যখন নিজে জন্মেছিলাম আমার ওয়েট ছিল 2 কেজি 500 গ্রামের মতো, তো এখন বেবির ওয়েট আমার রয়েছে 2 কেজি 300-র মতো। তাও তো ওর হাতে আরও কয়েকদিন সময় রয়েছে গ্রোথ হওয়ার জন্য, হয়তো আমি যেমন ওয়েটে জন্ম নিয়েছিলাম আমাদের বেবিও সেই ওয়েটে হয়তো জন্ম নেবে। কিন্তু সমস্যাটা দেখা গিয়েছে সাডেনলি আমার ব্লাড প্রেশার হাই হয়ে গিয়েছে। আমি বুঝতে পারছি যে আমি টেনশন করছি বলে এর জন্য এই সমস্যাটা হয়েছে, কারণ সকালেও যখন আমি মিডওয়াইফের ক্লিনিকে চেক আপে গিয়েছিলাম ব্লাড প্রেশার একদম নর্মাল ছিল, হঠাৎই হসপিটালে এসে ব্লাড প্রেশার আমার বেড়ে গিয়েছে। তো এজন্যই আমাকে 2 ঘন্টা অবজারভেশনে রাখা হয়। আর আমি তো ভাবছিলাম হয়তো আমাকে আজকে আবার অ্যাডমিট করে নেবে নাকি হসপিটালে, কে জানে। তো যাই হোক, এইভাবে 2 বার আমার ব্লাড প্রেশার চেক করা হয়। প্রথমবার হাই এসেছে, পরের বার লো, তারপরে যখন 3rd টাইমে প্রেশার নর্মাল হলো তখন আমাকে বাড়ি যাওয়ার পারমিশন দিল। তো এরই মধ্যে আমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট সব কিছু করা হয়েছিল, রিপোর্ট সব নর্মাল রয়েছে। তো এগুলো জানার পরেই হয়তো আমার ব্লাড প্রেশারটাও নর্মালে এসেছে। মানে বুঝতে পারলাম এই সময় একটুকু টেনশন নেওয়া একদমই যাবে না। তো এরই মাঝখানে ডক্টর এসে চেক করে গিয়েছিলেন, মানে প্রথমবার আমার প্রেগনেন্সি টাইমে আমি কোনো গাইনোকোলজিস্টের সাথে কথা বললাম। আর এছাড়াও হসপিটালেরও আলাদা করে মিডওয়াইফ রয়েছে। তবে শুরুর দিকে ডক্টর, নার্স এদের মধ্যে পার্থক্য বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, তবে সবাই ওই সাদা ড্রেস পরে রয়েছে, তো শুরুর দিকে ডক্টর আর নার্সের মধ্যে পার্থক্য আমি বুঝতে পারিনি। আর প্রত্যেকেই যখনই আসছেন একবার করে জিজ্ঞাসা করছেন বয় না গার্ল। এখানে তো এইসব ব্যাপারগুলো খুব নর্মাল। তো ইউএসজিও যখন আজকে করেছি তখন আরেকবার বললো যে আমাদের গার্ল হবে। তো যাই হোক, মিডওয়াইফের ক্লিনিকে যখন আর আমাকে যেতে হবে না এটা ভেবে ভীষণ দুঃখ পাচ্ছিলাম, কারণ সেখানে গিয়ে অভ্যেস হয়ে গিয়েছে, হসপিটালের প্রতি একটা ভয় ছিল। কিন্তু পরে ভাবলাম যা হয় ভালোর জন্যই হয়, কারণ আমি তো ডেলিভারি হসপিটালেই করব সেই অপশনটাই চুজ করেছিলাম। তো
ডেলিভারির দিন যদি হসপিটালে এসে এইভাবে টেনশনে আমার ব্লাড প্রেশার হাই হয়ে যেত, তাহলে ডেলিভারিতে হয়তো প্রবলেম হতে পারতো। তো আগে থেকেই এখানে এসে এসে অভ্যেস হয়ে থাকবে, সেটাই বেশ ভালো হলো। আর এখন থেকে ডেলিভারি অবধি প্রত্যেক সপ্তাহে একদিন করে হসপিটালে যেতে হবে চেক আপের জন্য। দিন শেষ, তো এখন থেকে আমরা হচ্ছে হসপিটালেই যাব। সেটা দুঃখ, আমার মিডওয়াইফের কাছে 1 মাস হয়ে গেছিল। হসপিটাল তো এমনি দূরে, আর তারপরে আবার পরশুদিন কি হলো অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার চেক করার জন্য। হ্যাঁ, আবার 1 সপ্তাহ পরে ইউএসজি ছিল, কিন্তু না 2 দিন পরে আবার চেক করবে। আজকে সব রিপোর্ট নর্মাল ছিল, কিন্তু ওই হসপিটালে একটু লম্বা দূরে যেতে হবে, আর কি করা যাবে। ঠিক আছে, অভ্যাস হয়ে গেল। আলটিমেটলি হসপিটালে যে ডেলিভারি হবে এর জন্য। ঠিক আছে, তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণে জানো, বাই বাই।